প্রিয় ছাত্রছাত্রী, এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের একাদশ শ্রেণীর সংস্কৃত প্রজেক্টটি সম্পূর্ণ তৈরি করে দেখাবো। কিভাবে তোমরা লিখবে পুরোটা কিন্তু এই ভিডিওর মাধ্যমে থাকবে। সংস্কৃতই তোমাদের যে প্রথম প্রজেক্টটি দেয়া আছে, দেখো, প্রাচীন ভারতের নগর, জনপদ প্রভৃতির বর্তমান ভারতের মানচিত্রের অবস্থান পরিচয় দাও। এই যে প্রাচীন ভারতের নগর ও জনপদ সম্পর্কিত কিন্তু বিস্তারিত এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। চলো তাহলে দেখা যাক। দেখো তাহলে প্রাচীন ভারতের নগর ও জনপদ এই যে প্রজেক্টটাই তোমরা কিভাবে লিখবে, কোথা থেকে কতটা লিখলে সঠিকভাবে সম্পূর্ণ হবে প্রজেক্টটি, ভিডিওটি দেখতে থাকো। তোমরা সব পুরোটাই কিন্তু তোমরাই জেনে যাবে। চলো দেখো, প্রথমে পয়েন্ট করে নেবে যেরকম রয়েছে, কি আছে, প্রাচীন ভারতের নগর ও জনপদ, এইভাবে কিন্তু খাতার উপরে সুন্দর করে পয়েন্ট করবে। ওকে, তারপরে লিখতে ভূমিকা, এখানটায় ভূমিকা বলে লিখতে শুরু করবে। বর্তমান শিক্ষা সম্পূর্ণ হয়ে থাকে অতীত পর্যালোচনার মধ্যে দিয়ে, প্রাচীনকে বাদ দিয়ে বর্তমানকে খোঁজা সম্ভব নয় বলে মনে হয়। পূর্ববর্তী অধিকার করেই পরবর্তী আবির্ভাব হয়ে থাকে। তাই প্রকৃত ভারতবর্ষের জ্ঞান লাভ করতে হলে প্রাচীন ভারতের ইতিহাস, সাহিত্য প্রভৃতির সাম্যক আলোচনা প্রয়োজন। সেই প্রাচীন ভারতের পৌরাণিক সাহিত্য, বৈদিক সাহিত্য, বৌদ্ধ সাহিত্য, রামায়ণ, মহাভারত ইত্যাদি মহাকাব্য থেকে ভারতবর্ষে অবস্থিত নগর, জনপদ, ভূপ্রকৃতি বিশাল তালিকা লাভ করা যায়। প্রাণীজগতের বিশেষ মানুষের আবাসভূমির নামান্তর হল নগর ও জনপদ। নগর শব্দটি সংস্কৃত ক্লিব নগ র অন্ত। দেখো, এই যে শব্দটি, যার প্রতিশব্দ পুরো বা পত্তন, উক্ত শব্দটির পূর্বে স্থানের নাম যুক্ত করে সেই স্থানের মহত্ব প্রতিষ্ঠিত হয়ে থাকে। নগর ক্ষেত্রফলের দৃষ্টিতে গ্রামের গুণিতক অর্থাৎ আকারের গ্রাম অপেক্ষা অনেক বড়। এখানকার অবস্থা জাঁকজমকপূর্ণ। গ্রাম অপেক্ষা নগর হলো সুখ সমৃদ্ধির আবাসস্থল। তাই আরও উন্নতির জন্য প্রাচীনকালে কোনো কোনো গ্রাম আর নগর মিলে একটি জনপদে অর্থাৎ রাজ্যে পরিণত হতো। জনসমূহের স্থান যেখানে তা হলো জনপদ, আর প্রাচীন জনপদ সমূহের নাম মহাভারতে ব্যক্ত হয়েছে, পঞ্চতন্ত্রে উক্ত হয়েছে। জনপদ হিতকর্তা ত্যায্যতে পার্থিব বৈধ। জনপদ, এই রাজাই হলেন জনপদ এর শাসনতন্ত্রের মূল কাণ্ডারি। অর্থাৎ এক কথায় বলতে গেলে জনপদ বলতে জনপদের শাসনতন্ত্র রাজার হাতেই থাকতো। আর সেই সমস্ত জনপদের আলোচনা থেকে তৎকালীন ভারতের বিভিন্ন অংশের জনপদে রাজাদের ক্ষমতা, সামাজিক মর্যাদা, তাদের নির্বাচন, অভিষেক, তাদের পরিবারবর্গ এবং শাসন সংক্রান্ত ব্যাপারে সাধারণ অংশগ্রহণ ইত্যাদি বিষয়ে প্রাচীন ভারতের মূল্যবান সভ্যতার সন্ধান পাওয়া যায়। এক রাজার অধীনস্থ সমস্ত জনপদ রাজ্য অন্তর্ভুক্ত হওয়ার ইতিহাস সুবিদিত। আমরা লক্ষ্য করলে যে দেখব যে বৌদ্ধ অঙ্গানুর নিকার জৈন গ্রন্থে ভগবতী সূত্র অর্থাৎ খ্রিস্ট ষষ্ঠ শতকে আর্যাবর্ত তথা ভারতবর্ষের 16টি মহাজনপদের উল্লেখ রয়েছে। তাহলে দেখো, এটা তোমরা কিন্তু ইতিহাসেও পড়েছো। এই যে 16টা মহাজনপদ, এই সমস্ত মহাজনপদগুলোই কিন্তু তোমাকে আলোচনা করতে হবে। দেখো, প্রজেক্টে এই সব কটা নিয়ে আলোচনা করতে গেলে অনেক বড় হয়ে যাবে। সো আমরা কি করব, এতগুলো নিয়ে আলোচনা করব না, প্রথম 3 থেকে 4টে আমরা নিয়ে নেব। তার মধ্যে মগজটা খুবই ইম্পর্টেন্ট, মগজটা রাখবে। আমরা এই 5টা লিখে নেব, বুঝতে পারছো? এবার তারপরে দেখো, যেগুলো বললাম এই সব কটা সম্পর্কে তোমাদের লিখতে হবে না। এবার যে কটা আমরা লিখব সেগুলো এক এক করে পয়েন্ট করতে শুরু করবে। প্রথমে কাঞ্চি, এরকম কাঞ্চি পয়েন্ট করা রয়েছে, এই কাঞ্চিটা তুমি সুন্দর করে খাতায় পয়েন্ট করবে। তারপরে এই কাঞ্চির লেখাগুলো লিখবে। দেখো, দক্ষিণ ভারতের তামিলনাড়ুর উত্তরে চেন্নাইয়ের নিকটস্থ স্থান কাঞ্চি। খ্রিস্টপূর্ব 2য় শতকে রচিত পতঞ্জলি ভাষ্য ও কাঞ্চির উল্লেখ রয়েছে এবং কাঞ্চি নগরী প্রাচীনকালে পল্লবদের রাজধানী ছিল, যা বর্তমানে কাঞ্চিপুরম নামে পরিচিত। দেখো, অনতিদূরের স্থান আজও বর্তমান। অতীতে প্রাচীনকালে এখানে 108টি শিব মন্দির এবং 18টি বিষ্ণু মন্দির, তাই একে শিবকাঞ্চি বা বিষ্ণুকাঞ্চি নামেও অভিহিত করা হয়। এই স্থানটি দক্ষিণ ভারতের কাশী বলা হয়ে থাকে।
তাহলে বুঝতে পারছো এইটাও এত লিখতে হবে না, তোমরা দক্ষিণ ভারতের এই কাশী পর্যন্ত লিখতে পারো। তাহলে দক্ষিণ ভারতের কাশী বলা হয়ে থাকে। এইবার এখানকার যে সমস্ত উল্লেখযোগ্য মন্দিরগুলো আছে সেই সমস্ত মন্দিরগুলোর নাম উল্লেখ করে দেবে। কৈলাসনাথ, একাম্বরেশ্বর, তারপরে পেরুমল, এই ধরনের যে নামগুলো রয়েছে এই নামগুলো কিন্তু উল্লেখ করে দেবে। এবার দ্বিতীয় পয়েন্ট করে নেবে মিথিলা। ওকে, এই ছবিগুলো তোমরা অনলাইন থেকে বের করে নেবে, বের করে এর পাশ দিয়ে কিন্তু তোমরা যেরকম দেখতে পাচ্ছ এইভাবে পাশ দিয়ে লিখে দেবে। এবার মিথিলা কি? বৈদিক সাহিত্যে বিদেহের বা গোরক্ষ থেকে দ্বারকভাঙা পর্যন্ত বিস্তৃত এর পশ্চিমে কৈশল ও পূর্বে অঙ্গ মিথিলা উল্লেখ নেই, কিন্তু জাতক ও মহাকাব্যের প্রায় মিথিলার উল্লেখ পাওয়া যায়। রামায়ণ অনুসারে নিমি নামে এক রাজা মিথিলার রাজবংশর পত্তন করেন এবং নিমিপুত্র মিথির রাজ্য হল মিথিলা। মিথিলার সকল রাজাদের বংশকে জনক বলা হয় বা জনক বংশ বলা হতো। বংশ জনকাংশ মহাত্ম নামও মহাকাব্যে রামায়ণ এর সীতা মিথিলার ভূমি থেকেই জনকের হাতে উঠে এসেছিল। বৈষ্ণব কবি বিদ্যাপতি খ্রিস্ট পঞ্চদশ শতকে প্রথম ভাগে রাজা কীর্তিসিংহের সভাকবি ছিলেন। তিনি মিথিলার রাজবংশের পৃষ্ঠপোষকতায় বহু গ্রন্থ প্রণয়ন করেন এবং রচিত গ্রন্থগুলির মধ্যে পুরুষ পরীক্ষা অন্যতম। বিদ্যাপতিকে মৈথিল্য কোকিলও বলা হয়ে থাকে এবং বর্তমান মৈথিল্যর বা মিথিলার ললিতা নারায়ণ নামে একটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় রয়েছে। ওকে, তাহলে এই পর্যন্ত তোমরা মিথিলাটা লিখে দেবে। এবার পরের পয়েন্ট করবে, দেখো কাশী। কাশীর পয়েন্ট করবে, কাশীতে কী লিখবে? কাশী রাজ্যে বিস্তৃত ছিল 300 যোজন পর্যন্ত। এর রাজধানী ছিল বারাণসী। বিশ্বের প্রাচীনতম নগর বারাণসী। বর্তমান ভারতবর্ষের উত্তরপ্রদেশ রাজ্যে এর অবস্থান। প্রাচীনকালে এর নাম কাশী হলেও বর্তমানে এটি বারাণসী নামে পরিচিত। পুরাণ অনুসারে খ্রিস্টপূর্ব 1200 বছর পূর্বে সহস্রপুত্র কশ্যপ উক্ত নগরের পত্তন করেন এবং কশ্যর নামানুসারে কাশী নামকরণ হয়। বুদ্ধদেবের উক্ত স্থানে ধর্মপ্রচার করেন এবং সেই স্থানটি সারনাথ নামে প্রসিদ্ধ। গঙ্গার তীরবর্তী এই নগরে অবস্থিত বিখ্যাত দশাশ্বমেধ ও মণিকণিকা শ্মশানঘাট বিশ্ববিখ্যাত। কাশীতে কাশী বিশ্বনাথ অন্নপূর্ণা দেবী মন্দির রয়েছে। 1791 খ্রিস্টাব্দে স্থাপিত সংস্কৃত কলেজ এবং 1995 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হিন্দু বিদ্যালয় যা ভূ নামে পরিচিত দুটি শিক্ষা প্রতিষ্ঠান আজও স্বমহিমায় বিরাজ করছে কিন্তু এখানে। এবার তারপরের পয়েন্ট করবে উজ্জয়িনী। দেখো, প্রাচীন ভারতের ষোড়শ মহাজনপদের অন্যতম অবন্তীর রাজধানী ছিল উজ্জয়িনী। খ্রিস্টপূর্ব 4th শতকে বৌদ্ধ যুগ থেকে উজ্জয়িনীর স্বমহিমা গৌরবান্বিত। বহু উত্থান পতনের সাক্ষী উজ্জয়িনী। মৌর্য বংশের ও প্রাণকেন্দ্র, বাণিজ্য কেন্দ্র তথা রাজা বিক্রমাদিত্যের রাজধানী এটি। বর্তমানে মধ্যপ্রদেশে অবস্থিত। চম্বরের শাখা শিপ্রা নদীর তীরে মালভূমির উপত্যকায় উজ্জয়িনী অবস্থিত। 1234 খ্রিস্টাব্দে ইলতুৎমিশের ধ্বংসলীলার শিকার হলেও সম্রাট আকবর উক্ত স্থানটি দখল করার পর প্রকারের ঘিরে দেন এবং ঔরঙ্গজেবের অর্থায়ন করলে বহু মন্দির পুনর্গঠন হয় এবং জয়পুরের রাজা জয়সিংহ এখানে মন্দির নির্মাণ করেন। স্থান শুধু সংস্কৃত সাহিত্যের সুবিখ্যাত কালিদাসের জন্মস্থান। ওকে, তাহলে উজ্জয়িনীটাও বেশি লেখার দরকার নেই, এই পর্যন্ত লিখলেই যথেষ্ট। এই পর্যন্ত তোমরা লিখে দেবে সুন্দর করে। এবার এর পয়েন্ট করবে রাজগৃহ। দেখো, 16 মহাজনপদের অন্যতম প্রধান জনপদ রাজগৃহ। পরবর্তীকালে মগধের রাজধানী রাজগৃহ যা বর্তমানে নন্দলাল ও নিকটবর্তী রাজগীর নামে এক পরিচিত। দেখো, এর পরের পয়েন্ট করবে তোমরা রাজগৃহ। 16 মহাজনপদের অন্যতম প্রধান জনপদ রাজগৃহ। পরবর্তীকালে মগধের রাজধানী রাজগৃহ যা বর্তমানে নালন্দার নিকটবর্তী রাজগীর নামে পরিচিত। হিউয়েন সাং ফাহিয়েন বর্ণনাতে এই নগরের উল্লেখ রয়েছে। খ্রিস্টপূর্ব 8th শতকে রাজগৃহ স্বমহিমায় বিরাজিত। রাজা অজাতশত্রু খ্রিস্ট জন্মের 300 বছর পূর্বে এখানে অজাতশত্রু দুর্গ নির্মাণ করেন। আবার চন্দ্রগুপ্ত মৌর্য খ্রিস্টপূর্ব 3য় শতকে রাজগৃহকে নিজ আয়ত্তে আনেন এবং ভৈবার বিপুলগিরি, উদয়গিরি বা সোনগিরি এই 5টি পাহাড় দিয়ে চক্রাধারে বেষ্টিত রাজগৃহর ইতিহাসে গুরুত্বপূর্ণ স্থান। ওকে, তাহলে এটাও কিন্তু তোমরা এই পর্যন্ত লিখে দেবে। ক্লিয়ার?
এই পর্যন্ত তোমরা লিখলেই কিন্তু তোমাদের এইটা কমপ্লিট হয়ে যাবে। এবার তোমাদের যেগুলো করতে হবে, এবার তোমাদের করতে হবে রূপায়ণ পদ্ধতি। ওকে, এবার রূপায়ণ পদ্ধতি কি, তুমি কিভাবে করলে সেই সমস্ত বিস্তারে কিন্তু তোমাদের লিখতে হয়। এখানে দেখো যেভাবে দেওয়া রয়েছে রূপায়ণ পদ্ধতি, এবার ভূমিকা বলে পয়েন্ট করা রয়েছে। বিশ্ব সাহিত্যের প্রাচীনকাল থেকে যে সমস্ত গুরুত্বপূর্ণ দিকগুলি বিশেষ বিশেষ সমৃদ্ধ তা রয়েছে সুদূর প্রাচীনে, অর্থাৎ উচ্চ মাধ্যমিক স্তর বর্তমানে নতুন পাঠ্যক্রম প্রকল্পের মধ্যে দিয়ে সেই প্রাচীন ইতিহাস আমরা পর্যালোচনা করব, এবং তাই বিশেষ করে উচ্চ মাধ্যমিক ও একাদশ শ্রেণী স্তরে বিষয়কে কেন্দ্র করে প্রকল্পের প্রয়োজনীয়তা আছে সেক্ষেত্রে সাহায্য করবে। প্রাচীন ভারতের নগর জনপদ সম্পর্কে প্রকল্প যেমন প্রাচীন গ্রাম বাংলার মানসিকতার দিক সম্পর্কে বিদ্যার্থীদের বিশেষভাবে অভিজ্ঞ করবে, তেমনি সেই নগরগুলি মানচিত্রে যার প্রকৃত স্থান আজ প্রায় লুপ্ত, সেই মানচিত্র সঠিক বা চিহ্নিতকরণের মাধ্যমে অনেক অভিজ্ঞতার সঞ্চার ও সুযোগ হবে তাদের মধ্যে। ওকে, দেখো এই জায়গাটায় দ্বাদশ ক্লাসটা যেটা উল্লেখ আছে সেটা তোমরা যেহেতু 11 ক্লাসের জন্য করছো, তাহলে এই জায়গাটায় কিন্তু দ্বাদশটা কেটে একাদশ তোমরা করে নেবে। এবার দ্বিতীয় পয়েন্ট করবে পদ্ধতিগত দিক। ক্লিয়ার? দ্বিতীয় পয়েন্ট কি করবে? পদ্ধতিগত দিক। দেখো পদ্ধতিগত দিক কি আছে, প্রাচীন ভারতের নগর জনপদ প্রভৃতির নাম বর্তমানে যে রূপান্তর তা শুধু মানচিত্রে পরিবর্তন নয়, এখানে রয়েছে অতি প্রাচীন ব্যক্তি মানসিকতার পারিপার্শ্বিক পরিস্থিতির পরিকল্পনা, যা প্রত্নতাত্ত্বিকদের চেষ্টায় অনেক মূল্যবান তথ্য আবিষ্কার এবং তার ইতিহাস জানার সময় ঠিক করতে হয়। প্রাচীন ভারতের প্রকৃতি ইতিহাস সম্পর্কে পুনরুদ্ধার করা রাশিকৃত প্রমাণকে একত্রিত করে বিখ্যাত ঐতিহাসিক দ্বারা প্রতিষ্ঠিত করতে না পারলে সেই স্থানগুলি যথাযথ শ্রেণীবিন্যাস করা যায় না। বর্তমান মানচিত্রের স্থানগুলি প্রাচীন স্থানগুলির শনাক্তকরণের মধ্যে দিয়ে যে পরিবেশ তৈরি হয় তাতে শিক্ষা সমাজের আন্তরিকভাবে প্রাণের সঞ্চার ঘটে, কেননা প্রাচীন ও নবীন স্থানান্তর সম্পর্ক গড়ে তোলার জন্য বিশ্লেষণাত্মক আলোচনার প্রয়োজন। ওকে, এবার তার পরেরটা করবে পরীক্ষামূলক উপাদান। এইবার পরীক্ষামূলক উপাদানগুলো কি দেখো, বলছে যে বিষয়ের উপর ভিত্তি করে কাজ শুরু করা হয়েছিল এবং বিভিন্ন সময়ে তার পরীক্ষার উপাদান তখনই পাওয়া যাবে যখন সেই প্রাচীন এবং আধুনিক স্থানের শিল্পের মধ্যে সামঞ্জস্য বা দুটি স্থানের সভ্যতার জগতের সহজ ধারাবাহিক প্রক্রিয়া থাকবে তা বুঝতে পারলে অনেক সময় দুই স্থানের মধ্যে অন্তর্গত যে সভ্যতা সামগ্রিকভাবে প্রত্যক্ষ হয়ে উঠবে তা সময়ের কাছেই। ওকে, তাহলে দেখো এই যে সমস্ত পরীক্ষামূলক উপাদানগুলো নিয়ে আমরা কাজ করলাম সেটাই কিন্তু এখানে বলছে। এবার তার পরেরটা কি করবে? বিশ্লেষণ। দেখো প্রাচীন ভারতের ইতিহাসের উপাদান নানা প্রশ্নোত্তর মাধ্যমে বুঝতে হয়। তার মধ্যে থাকে বহু তত্ত্ব ও প্রমাণাদি। প্রাচীনের মধ্যে দিয়ে জীবনের সুখ দুঃখ, সাহিত্য, ছবি, বিশেষ করে প্রাকৃতিক পরিবেশের সমান ভাব কিছুটা পরিবর্তনের মধ্যে দিয়ে প্রবাহিত হয়ে চলেছে এবং তার প্রদর্শন, যদিও সেই দুটি স্থানের চিত্রশিল্পীর রং নানাভাবে খেলছে বা খেলা করেছে, সেই স্মৃতি আবার বিভিন্ন শিল্পীদের নাম বিভিন্ন সময়ে দুটি স্থানের সুবিধা অসুবিধা, মুদ্রা, লেখমালা, মহাকাব্য, বর্ণিত ঘটনা পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে প্রাচীন জনপদ ও নগর ও এর উপাদানের সঙ্গে একটা উল্লেখযোগ্য সংযোগ ঘটে। ওকে, এবার লাস্ট উপসংহার দিয়ে শেষ করবে। দেখো উপসংহার এইখানটায় প্রাপ্ত উপাদানগুলির সঠিক অনুধাবন ও বিকাশের দিকগুলি যথেষ্ট গুরুত্ব দেয়, সেই সমস্ত বস্তুর সঙ্গে একাত্ম হওয়ার চেষ্টা করে এবং তত্ত্বের অনুষঙ্গের ধারা ও নিজস্ব জ্ঞানচর্চার মধ্যে থেকেও সমাজের তথা নিজের বুদ্ধি বিকাশের চিন্তাধারার পরিধি বাড়িয়ে তোলার সঙ্গে সঙ্গে সিদ্ধান্তে উপনীত হতে পারে, এটাই যথেষ্ট প্রশংসার দাবি রাখে। এবার দেখো তোমাদের যে ম্যাপ পয়েন্টিংটা করতে হবে সেই ম্যাপগুলোও আমি বলে দিচ্ছি যাতে তোমাদের কোনো অসুবিধা না হয়। দেখো প্রথমে এই যে ম্যাপটা দেখতে পাচ্ছ 1 নাম্বার, এই 1 নাম্বারে এই জায়গায় হবে গান্ধার। ওকে, এবার 2 নাম্বারে এখানে হবে মদ্র। 3 নাম্বার কোথায় আছে দেখো, 3 নাম্বার, এই যে 3 নাম্বার এখানে হবে মিথিলা। ওকে, তারপর 4 নাম্বার দেখো, 4 কোথায় আছে, এই যে 4-এর এইখানটায় হবে উজ্জয়িনীর পর 5, এই 5-এ হবে মালব। ওকে, 6, এই 6-এ হবে তোমার বিদিশা। আর তারপর 6-এর পর 7 কোথায় আছে দেখো, 7 এইখানটায়, এই যে 7-তে হবে হস্তিনাপুর।
ওকে। 8 আর দেখো এর পাশেই আছে 8, 8 হবে পাঞ্চাল। 9 এই যে নিচটায় দেখো 9, 9 এই জায়গায় হবে বৃন্দাবন। তারপর 10 এই যে 10, 9 নিচে দেখো 10 এখানে হবে মথুরা। তারপর 11, 11 এইটা 11 কর্ণকুজ বা কর্ণকুজব। ওকে। তারপর 12, 12 কোথায় আমরা 12টা দেখে নিই। 12 এই যে 12, 12ই তোমাদের হবে শ্রাবন্তী। আর 13ই হবে কপিলাবস্তু। 14 দেখো 14ই হবে লুম্বিনী। ওকে। 15 এই যে 15 এই জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অযোধ্যা। আর 16, 16 এই যে 16ই হবে কাশী। 17ই বারাণসী। 18ই পাটলিপুত্র। 19-এ মগধ। আর 20-তে রাজগীর। আর 21 একদম নিচে দেখো 21-এ হবে তোমার ক্রাঞ্চি। আর 22-এ আছে লঙ্কা। লঙ্কাটা আমাদের ম্যাপে নেই, এটা শ্রীলঙ্কার পুরো মাঝখানটায় তোমরা দিয়ে দেবে, এটা হবে লঙ্কা। আর লঙ্কা তোমরা লঙ্কা বললেই যে বুঝতে পারবে। তো ম্যাপ পয়েন্টিংটাও দেখিয়ে দিলাম। তোমাদের ভিডিওটা কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবে। আর এত খাটনি করে তোমাদের জন্য ভিডিও করছি, একটা লাইক অবশ্যই করো। আর তোমরা যারা নতুন আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। আর বলতে হবে না, তোমরা তোমাদের বন্ধুদের মধ্যে কিন্তু শেয়ার করে দিও যাতে প্রচুর লাইক ও প্রচুর শেয়ার হয়। আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট করব যে আমাদের প্রজেক্টগুলো কেমন হচ্ছে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা কমেন্টে জানালে আমরা কিন্তু বুঝতে পারি যে আমরা কীরকম কাজ করছি এবং তোমরা কতটা সেটা বুঝতে পারছো। সেটা কিন্তু এই কমেন্টের মাধ্যমেই তোমাদের সঙ্গে আমাদের সংযোগ সাধন করে, তোমার কথাটা আমার কাছে পৌঁছে আসে। সো কমেন্ট অবশ্যই করবে।